দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ফার থেকে পুলিশ ওর ফিটে ঠাস ঠাস মনে হয় খই যেভাবে ফুটে এভাবে গুল্লিগুলা করছে, মনে থামে নাই। আমার নাম পারভিন। আমি 18 জুলাই সকালে কাজে বেরোইছি। জুরাইন আমি কাজ করি, ইট ভাঙার কাজ করি, রোজের কাজ। আসার পথে যাওয়ার পথে সব কিছু ঠান্ডাই ছিল, ভালো ছিল। আসার পথে আমি দেখলাম অনেক মানুষ আহত হইয়া রয়েছে। আমি সাইড দিয়ে আনলইছি, একটা ছেঁড়া জীবিত ছিল, ওর সাদা প্যান্টটা পুরো লাল হয়ে গেছে, 2 চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এই অ্যাঙ্গেল থেকে ওই আমাকে হয়তো একটু দেখতে পাচ্ছে, আমাকে ডাক দিছে একাতে। আমি আমার রোজগার টিফিন বাটি মিন্টি ব্যাগটা ফালাই থুয়ে দৌড়াইয়া গেলাম। আমাকে বলে বোন আমার একটু তোলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বোন, আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। ওরা নিজের থেকেও চেষ্টা করলো দাঁড়ানোর। আমি একটা মহিলা মানুষ, পুরুষের সাথে পারি না, ইয়াং বয়সের ছেলে ছিল, তা আমি নিজের শক্তি দিয়ে ওরা দাঁড় করানোর চেষ্টা করলাম, ও নিজেও দাঁড়াইলো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ফার থেকে পুলিশ ওর ফিটে ঠাস ঠাস মনে হয় খই যেভাবে ফুটে এভাবে গুল্লিগুলা করছে, মনে থামে নাই। এক ছুটে এতগুলো গুলি করছে। ও মা গো কই আমার এই কানটা পড়ে যায়। যাওয়ার পরে আমি কল্লাটা উঁচু করে পুলিশের দিকে তাকাই। পরে পুলিশ আমার এই চোখটা টার্গেট করে আমাকে অনেকগুলো গুলি করার পরে ওরে নিয়ে আমি ওই জায়গায় পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি এই হাতটা এইভাবে বাইর করে দেখলাম আমার এখান দিয়ে গড়গড়ায় কি ভাইরিতে আছে। আর অনুভব মনে হয় মৃত্যু এত যন্ত্রণা হয় না। দেখি পুরা রক্তে আমার পুরা হাত, আমার এখনো কাঁপে। সে কথাগুলো মনে হইলে, এই ব্যথাটা অনুভব হইলে, এগুলা রক্তে আমার বাইসা গেছে। পরে আমি এই রক্তর এই আগতে আমি তাকে দেখতেছি, ভাই ও ভাই, ভাই কমু না বাপ কমু দিস পাই না। পরে ওর নাকে হাত দিলাম, করার চেষ্টা করলাম, দেখলাম ওই জীবিত আছে কিনা। ওর পুরাটা শরীর লাল হয়ে গেছে। আমার মনে হয় না ওই বাচ্চা ছিল, ওই মারাই গেছে। অনেক লাড়া দিলাম, শরীরটা শক্ত হয়ে গেছে, কোনো সারা শব্দ কিছুই নাই। পরে আস্তে আস্তে আমার এই বেলাট বের হইতে আমি নিজুম হয়ে যায়, আমার শরীরের বল সাইরা দিতে গেছে। আমি যে ছটফটাম, ওই ছটফটার শক্তি পাইতেছি না। কিছুক্ষণ পরে অনেকগুলা মানুষ এসে আমার বুক থেকে ওকে তোলে, আমারও তোলে। তুইলা হাতালি কোলে কইরা গাড়িতে উঠাইলো, ওরা উঠাইয়া ঢাকা মেডিকেল আনলো। আনানোর পরে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে, অপারেশন করে। আমি পরে বললাম তাদেরকে যে একটা সাদা প্যান্ট পরা ছেলে, একটা ফিতা ছিল, এরকম একটা ছেলে কি আমার সঙ্গে আইছিল? সেকালে ডাক্তার আমার বলে নিজে চিন্তা করেন, অন্য চিন্তা করেন কেন? আমরা কি এত কিছু খেয়াল করছি কে কার সঙ্গে আইছে না না আইছে? এগুলা বললো। পরে আমি ওর জন্য মনে মনে অনেক কানলাম যে যার ঘর দিয়ে যাই আমি সব কিছু হারাইলাম, তাকে আমি পরবর্তীতে দেখতেও পারলাম না। আর এতটা উৎস ছিল না যে ওখানে যাইলে হয়তো আমি নিজেও আহত হবো। নিজের 2টা সন্তানের কথা হয়ে গেলে ভাবিনি। আমার স্বামী ঢাকার যে শুনতে ছিল আমার সঙ্গেই ছিল, রাজের কাজ করতো। এখন রুম ভাড়া দিতে পারি না, উনি আমাকে নিয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা ডরব দিতে হয়। তারপর আমি এখান থেকে দেশে যাই, আমগো দেশ নোয়াখালী। যাইতাম না। আমার মা একটা বাড়ি পাইছে, সেই বাড়িওয়ালারা ঢাকা থাকে, বাড়িটা পড়ে আছে, ওটা 1000 টাকা ভাড়া। পরে শূন্য আমি গেছি গা, যে এখানে তো আমার অনেক টাকা ভাড়া, আমি দিতে পারব না। 1000 টাকা ভাড়া, বিদ্যুৎ বিল আমার। পরে আমি দেশে যাই গিয়ে ওই বাসায় থাই। কিন্তু যাওয়ার পরে দেখি আরও অবস্থা খারাপ, বন্যা, পানি, অনেক পানি উঠে ওইদিকে। পরে একটা রিক্সা ভাড়া করে কয়দিন উনি চালাইলো, 350 টাকা ভাড়া। ওই পোলারে মাদ্রাসায় দেওয়া হয় না, উনি যদি যায় তাহলে ওরাকে রাখতে হয় ডরব দেওয়ার লাইগা। আরেক পোলা আমার ছোট পিচ্ছি আমার মার কাছে। আপনাদের এখন সংসার কেমনে চলে? ওর বাবা এখন রিকশা চালায়? জি, এখন বর্তমানে খুবই খারাপভাবেই চলতেছে। কেন? আপনারও তাই রোজগার নাই? আমার স্বামীরও এখন কাজ কাম নাই, এই যে হাসপাতাল থেকে যাই না, আমার ছুটি অনেক দিন হয়েছে যাই না। আমি প্রতিপক্ষ বলে আমার ওখানে অনেক পানি, যাইলে ওনারও কাজ কাম নাই। এরপরে আমার চিকিৎসা যে হিয়ানে যাইলে কতক্ষণ পর পর দরদ দেবেন, কাজ দেবে, এমন কোনো লোকও নাই। আমি একটু কিছুদিন এখানে থাকি। আজ এটাই যে কাছে আসলে দেখি, আমার ওই বাচ্চাদেরকে একার কাছে এসে পুরো মুখটুক দেখি, দূরে যাইলে গোলা দেখি, রানতে যাইতে পারি না। ডাক্তারকে আজকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো এই চোখের এই যে মনি দিয়ে সবগুলি গেছে না, এই চোখটা ঠিক হবে না। ডান চোখে 6 মাস টাইম দিছে, 6 মাসের পরে ওটা চিকিৎসা করবে। কি পড়ো? আলিফ লাম মিম। কোন মাদ্রাসায় পড়ো?
মাকরাজুল টোটাল ইসলামী মডেল মাদ্রাসা কোন ক্লাসে? আমপাড়া। আমপাড়া, মাশাআল্লাহ। আমি আইছি তো ঢাকা বেশি দিন হয় নাই, দিছি নতুন, কিন্তু স্যার হুজুরে বলছে ওর ব্রেনটা অনেক ভালো, পড়াশোনা চালিয়ে গেলে। আমি বলি যারা আমাদেরকে এখন এই বিপদের মধ্যে যারা আইসা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে আসে, আমরা তো কাজ করেই খেতাম, আজকে হয়তো বিপদে পড়ছি দেখে আমরা তাদের কাছে এখন আমরা একজন বিপদগ্রস্ত মানুষ, তারা এই বিপদগ্রস্ত মানুষের কাছে আগে আস্তে আস্তে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাদেরকে আরও দেয়, যেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে তৌফিক দেয়। আপনারা যে এই আন্দোলনে কষ্ট করে গেলেন, বহু মানুষ মারা গেল, আপনারা কেমন বাংলাদেশ চান? সোনার বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি বাংলাদেশ এখন অনেক ভালো হইবে, অনেক ভালো হইবে। কোনো প্রধানমন্ত্রী যেই আসুক না কেন আল্লাহ দিলে আর কোনো সমস্যা হবে না, কেউ সাহস হবে না আর বাংলাদেশকে নিয়ে দুর্নীতি করার। আল্লাহ কবুল করার মালিক, আমি নিজে থেকে বলছি আমার বাংলাদেশ অনেক ভালো হইবে। বলছে আপনি কি এরকম মনে করেন না যে বাংলাদেশে সঠিক ন্যায় বিচার আসার জন্য হ্যাঁ। ইসলামের কোনো বিকল্প নাই? হ্যাঁ, যাদের মনে করেন যেসব পুলিশের যাদের পিস্তলে গুলি বের হয়েছে তাদের বিচার হোক, কারণ তাদেরও তো মা বোন ছিল, কিভাবে পারলো এতগুলো মানুষেরকে আহত করার, মারার। কি সুন্দর ছেলেরা, তাদের একটা ভবিষ্যৎ ছিল। এই যে আমরা বিয়ে করছি, ভবিষ্যৎ মনে করেন আজকে আমাদের কি গ্যারান্টি আছে? আজকে আপনাদের কাছে একটা সত্যি কথা আমি বলি, আমার স্বামী এখানে বলতে পারি না, হয়তো উনি রাগ করবে। আজকে ওনার কাছে হয়তো আমাকে 1 বছরের জন্য ভালো লাগতে পারে, 2 বছরের জন্য ভালো লাগতে পারে। এই বয়সে যে আমি চোখটা হারাইলাম, তারপরে কি ওনার ভালো লাগবে? বাস্তবতার দিক দিয়ে চিন্তা করে বিবেচনা করে দেখেন, একটা সুস্থ সবল নারী, একটা ভালো নারীতেও তো অনগাজির যৌবনায় সংসার করে খেতে পারে না। আর দেখেন আমি বৃদ্ধ মানুষের মতন বিছানায় পড়ে আমার মাথাটা আরেকজনের ধুয়ে দিতে হয়, বাথরুমে আরেকজনের নিয়ে যাইতে হয়। কেমন একটা জীবন যাপন করি বলেন? আজকে হয়তো স্বামীর 1 বছর ভালো লাগবে, 2 বছর ভালো লাগবে, পরে আমার এই জীবনের গ্যারান্টিটা কি হইব বলেন? আমি দিন রাত খালি আমার 2টা সন্তানের কথা ভাবি। আমার স্বামী আজকে চলে গেলে কালকে একটা বিয়ে হইতে পারবে, কারণ তার সেই ইয়াং বয়স, সে সব দিক দিয়ে ভালো। আমার কি কানাবিডি আমার জীবনের লাইফের কোনো গ্যারান্টি আছে বলেন? আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কি করব? আমি শুধু 2টা বাচ্চা চিন্তা করি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। আল্লাহর কাছে নামাজ পড়ি আর বলি আমি বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যতে কি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাচ্ছি যে আমরা এই মাকে যখন দেখতে যাই, তখন তার এই ছোট বাচ্চার স্মার্টনেস, তার কোরআন তেলাওয়াত সবকিছু শুনে আমরা অনেক অনুপ্রাণিত হই, এবং আমরা তখনই সিদ্ধান্ত নিই যে এই বাচ্চা যদি কখনো আমাদের জামিয়া সালাফিয়াতে পড়াশোনা করতে চায়, তাহলে আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে তার সকল থাকা, খাওয়া এবং পড়াশোনা সকল কিছু আমরা ফুল ফ্রি স্কলারশিপের মাধ্যমে ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এটার সাথে আমরা এই ঘোষণাও দিতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আহত অথবা নিহত হয়েছেন, বা যে কোনো শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের পরিবারের যে কোনো সদস্য যদি প্রয়োজন হয়, তাদের ভাই বোন অথবা সন্তান সন্ততি যদি প্রয়োজন হয়, তারা যদি মাদ্রাসায় পড়াতে চান, তাহলে জামিয়া সালাফের দরজা তাদের জন্য খোলা থাকবে। এবং জামিয়া সালাফেতে তারা তাদের ভাই বোন অথবা সন্তান সন্ততিকে, আহত নিহতদের ভাই বোন অথবা সন্তান সন্ততিরা জামিয়া সালাফিয়ায় পরিপূর্ণ ফুল ফ্রি স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই ঘোষণা জাতির সামনে দিচ্ছি। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।